1986 সালে ইউক্রেনের কিয়েভ প্রদেশে ঘটে মানবিতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা, যা হিরোশিমার বোমার চেয়েও 400 গুণ তেজস্ক্রিয় বিকিরণ ঘটিয়েছিল সে সময়। এর তেজস্ক্রিয় কণা পৌঁছে গিয়েছিল ইউরোপের প্রায় 13টি দেশে। ট্রেন্ডি টাইমের আজকের পর্বে জানব চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের পেছনের কারণ, সেই ভয়াল রাতের ঘটনা এবং এর সুদূর প্রসারী ফলাফল সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দিন। চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটি ছিল আসলে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এর অবস্থান ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কিয়েভ শহর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে। বিদ্যুৎ কেন্দ্রটির ঠিক পাশেই গড়ে তোলা হয়েছিল প্রিপিয়াত নামের একটি আধুনিক শহর। এই শহর ছিল বিজ্ঞানী, প্রকৌশলী আর কর্মীদের জন্য বানানো তখনকার সময়ে অত্যাধুনিক একটি শহর। চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে মোট 4টি রিয়েক্টর ছিল। সবগুলো ছিল এক বিশেষ ধরনের RBMK রিয়েক্টর। এগুলোর দাম কম হলেও এগুলো ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন। এই রিয়েক্টরগুলোতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো ইউরেনিয়াম। তাপ নিয়ন্ত্রণ ও নিউট্রনের নিঃসরণ কমাতে পানি এবং গ্রাফাইট ব্যবহার করা হতো। এটা ছিল দামে কম মানে ভালো শক্তিশালী একটি রিয়েক্টর ডিজাইন। কিন্তু এর একটি মারাত্মক সমস্যা ছিল, কম পাওয়ারে বা পরীক্ষামূলক অবস্থায় এটি অনিয়ন্ত্রিতভাবে রিয়েক্ট করত। রিয়েক্টরের নিরাপত্তা ব্যবস্থায় একাধিক ভুল ছিল এবং নিয়ন্ত্রণ রডগুলো রিয়েক্টর বন্ধ করার পরিবর্তে প্রথমে আরও রিয়াকশন বাড়িয়ে ফেলত। আর সবথেকে বিপজ্জনক বিষয় ছিল, এই ধরনের রিয়েক্টরে বিস্ফোরণ হলে রেডিয়েশন আটকে রাখার মতো কোনো সুরক্ষা দেওয়াল ছিল না। 1986 সালের 26 এপ্রিলের রাতটি ছিল চেরনোবিলের ইতিহাসের একটি কালো অধ্যায়। সেই রাতে চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের 4 নম্বর রিয়েক্টরে চলছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেফটি টেস্ট। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল, যখন বিদ্যুৎ চলে যায় তখন কিভাবে রিয়েক্টর নিজেই পর্যাপ্ত শক্তি উৎপাদন করতে পারবে, যাতে জরুরি পাম্প চালানো যায় এবং ঠান্ডা রাখা যায় রিয়েক্টরকে। অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাটের সময় সিস্টেম কতটা নির্ভরযোগ্য সেটাই যাচাই করা হচ্ছিল সেই রাতে। সেদিন এই টেস্টের দায়িত্বে ছিলেন আনাতোলি দিয়াতলভ এবং তার সহকর্মীরা। তারা ছিলেন এই বিষয়ে একেবারেই অনভিজ্ঞ, আর RBMK রিয়েক্টরের ডিজাইনও ছিল অনেক ত্রুটি, যা তারা জানতেন না। নিয়ন্ত্রণ রডগুলো অপসারণের সময় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রিয়েক্টরের তাপমাত্রা বেড়ে যেতে থাকে। আরও বড় কথা, রিয়েক্টরের ভেতরে গ্রাফাইটের কারণে চেইন রিয়াকশন বেড়ে যায়। সব মিলিয়ে এক ভয়াবহ বিপর্যয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে রিয়েক্টর। ফলশ্রুতিতে রাত 1:23 ঘটে প্রথম বিস্ফোরণ, যার ফলে রিয়েক্টরের 1000 টন ওজনের ছাদ বাতাসে উড়ে যায়। এই বিস্ফোরণ থেকে প্রচুর তেজস্ক্রিয় পদার্থ বাতাসে মুক্তি পেতে থাকে। কিছু সময় পরই ঘটে আরও একটি বিস্ফোরণ, যার ফলে পুরো রিয়েক্টর ভবন ধসে পড়ে। তৎক্ষণাৎ খবর পৌঁছে যায় প্রিপিয়াত শহরের ফায়ার স্টেশনে। কোনোরকম সুরক্ষা ছাড়া সাধারণ ফায়ার ফাইটাররা ছুটে যান রিয়েক্টরের দিকে। তারা প্রথমে ভেবেছিলেন এটি হয়তো কোনো সাধারণ বৈদ্যুতিক আগুন। তারা জানতেন না এই আগুনের শিখায় রয়েছে ভয়াবহ তেজস্ক্রিয় বিকিরণ। প্রথমে যে কয়জন ফায়ার ফাইটার আগুন নেভাতে গিয়েছিলেন তাদের শরীর সাথে সাথেই বিষাক্ত বিকিরণে ঝলসে যেতে শুরু করে। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। সোভিয়েত কর্তৃপক্ষ শুরু থেকে চেষ্টা করছিল ঘটনাটি ধামাচাপা দিতে। তারা বলেছিলেন সবকিছু নিয়ন্ত্রণে আছে। প্রিপিয়াত শহরের মানুষ তখনও জানতো না তাদের চারপাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে এক ভয়াবহ তেজস্ক্রিয় বিকিরণ। 36 ঘন্টা পর যখন কিছু লুকানোর উপায় আর রইল না, তখন ঘোষণা এলো শহর খালি করতে হবে। প্রায় 50,000 মানুষকে বলা হলো 3 ঘন্টার জন্য শহর ছেড়ে চলে যান, শুধু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। কিন্তু তারা জানতো না এই বিদায় চিরদিনের জন্য। চেরনোবিল বিস্ফোরণের পর ধ্বংসযজ্ঞের জায়গাটা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। তবে সেই মৃত্যুপুরীতে প্রাণের ঝুঁকি নিয়ে যারা পা রেখেছিলেন তাদেরকে বলা হয় লিকুইডেটর্স। এই মানুষগুলোর সংখ্যা ছিল প্রায় 6 লক্ষ। তারা কেউ ছিলেন সেনাবাহিনীর সদস্য, কেউ ছিলেন ইঞ্জিনিয়ার, আবার কেউ ছিলেন সাধারণ কৃষক বা বাস চালক। তাদের সবাইকে তেজস্ক্রিয় বর্জ্য ও ধ্বংসাবশেষ পরিষ্কার করা এবং রিয়েক্টরের উপর ঢাকনা তৈরির কাজে নিয়োজিত করা হয়েছিল। এই বিস্ফোরণের ফলে 4000-এরও বেশি ক্যান্সার মৃত্যু ঘটে। অপরদিকে 70,000-এর বেশি মানুষ স্থায়ীভাবে অসুস্থ হয়। উত্তর ইউক্রেন, বেলারুশ এবং দক্ষিণ রাশিয়ার বহু এলাকায় জন্মগত ত্রুটি, থাইরয়েড ক্যান্সার এবং শিশুদের বিকাশজনিত সমস্যা ভয়াবহ আকারে বেড়ে গিয়েছিল। চেরনোবিলের ঠিক পাশে ছিল এক ঘন সবুজ বন। বিস্ফোরণের পরে সেই বনের গাছগুলো লালচে রং ধারণ করে রেড ফরেস্ট নামে পরিচিতি পায়। এই বনটি হয়ে ওঠে পৃথিবীর অন্যতম তেজস্ক্রিয় এলাকা। সেখানে এখনও পাখিরা ডিম পাড়ে না এবং গাছের বৃদ্ধি আজও বাধাগ্রস্ত হয়ে আছে।
রিঅ্যাক্টরের ধ্বংসাবশেষ থেকে বিকিরণ যাতে আর না ছড়ায় সেজন্য একটি বিশাল কংক্রিটের আবরণ তৈরি করা হয়। এর নাম সার্কোফেগাস। 1986 সালের শেষের দিকে প্রায় যুদ্ধকালীন গতিতে সেই কংক্রিট কাঠামো নির্মাণ শুরু হয়। 1700 মিলিয়ন কিউবিক ফুট কংক্রিট এবং 4 লক্ষ টনের বেশি ইস্পাত দিয়ে গড়ে তোলা হয় সেই ঢাকনা। তবে সেই ঢাকনাও চিরস্থায়ী ছিল না। 2016 সালে আরেকটি নতুন স্টিল আর্ক বসানো হয়, যা রিঅ্যাক্টরকে আগামী 100 বছর পর্যন্ত আবদ্ধ রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে। আজ প্রায় 4 দশক পেরিয়ে গেছে চেরনোবিল দুর্ঘটনার, কিন্তু এখনও সেই বিপর্যয়ের ছায়া পুরোপুরি মুছে যায়নি। চেরনোবিল রিঅ্যাক্টরের আশেপাশে প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে ঘোষণা করা হয়েছে এক এক্সক্লুশন জোন, যেখানে মানুষের স্থায়ী বসবাস একেবারে নিষিদ্ধ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।